আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। বাংলাদেশের কিন্তু ডারউইনে সময়টা ভালোই কাটছে। বলছি এইচপি এবং বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের কথা। ডারউইনে বাংলাদেশের প্রথম অবিস্মরণীয় টেস্ট জয়ের পরে বাংলাদেশের এইচপি দল কিন্তু টপ এন্ড টি-20 খেলতে গেছে। 9 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের এইচপি দল প্রথম 3 ম্যাচ জয়লাভ করে পয়েন্ট টেবিলের শীর্ষে। আসুন এই টপ এন্ড টি-20 সম্পর্কে আপনাদের একটু জানাই যে এই টুর্নামেন্টটা কেমন হচ্ছে। ডারউইন বেসড এই টুর্নামেন্টে বাংলাদেশের সাথে আরও 8টা দল কম্পিট করছে। বিশ্বের অনেক বড় বড় কান্ট্রির বড় বড় দলগুলো এখানে খেলছে, একাডেমির দলগুলো খেলছে এবং নেপাল ন্যাশনাল ক্রিকেট টিম এখানে কিন্তু খেলছে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে জয় পায় 9 উইকেটের। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জয় পায় হোভার্ট হারিকেন্স একাডেমির বিপক্ষে এবং তৃতীয় ম্যাচে বাংলাদেশ কিন্তু জয় পেয়েছে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির বিপক্ষে। এবং এই 3টা ম্যাচে একটা জিনিস কিন্তু খুব বেশি কমন ছিল, বাংলাদেশের বোলিং এবং ব্যাটিং অ্যাপ্রোচ। সেখানে বাংলাদেশের টিম এফোর্টের কারণে বাংলাদেশ এই 3টা ম্যাচে জয়লাভ করেছে এবং এর মধ্যে থেকে যদি বলি স্মরণীয় একটা জিনিস যেটা বাংলাদেশ ক্রিকেটের ফিউচার স্টার হতে যাচ্ছে, সেটা হচ্ছে মোহাম্মদ রুবেল। আমরা যদি বলি যে আমাদের এর আগের অ্যানালাইসিসে সামি ভাই বারবার বলছিলেন এই প্লেয়ারটার কথা যে বাংলাদেশের নেক্সট ফিউচার স্টার হতে যাচ্ছে এবং সেই প্লেয়ারটা কিন্তু আসলেই 3 ম্যাচে 11 উইকেট নিয়ে তার এই যে প্রিডিকশন মানুষ করছে, অ্যানালিস্টরা যে কথাগুলো বলছে সেটার প্রমাণ উনি রেখেছেন। এবং আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই সেখানে, যে এই পুরো টুর্নামেন্টে বাংলাদেশের বোলার কিংবা আদার্স টিমের যারা বল করছেন, স্পিন পেস যারা বল করছেন, তাদের কিন্তু অন অ্যান অ্যাভারেজ হচ্ছে আমরা দেখেছি যে 4 or 5-এর উপরেই কিন্তু তাদের অ্যাভারেজ পার বোলিংয়ে। সেখানে ওনার পার ওভারে যদি আমি বলি ইকোনমি রেট কিন্তু অনেক কম, অলমোস্ট 3-এর কাছাকাছি। এবং 3-এর কাছাকাছি অ্যাভারেজ এবং ওনার পার ওভার রান রেট নিয়ে উনি 11 উইকেট নিয়েছেন। এবং এর সাথে যদি আমি একটু অ্যাড করতে চাই, বাংলাদেশের যদি টপ 10 ব্যাটসম্যানের কথা বলি সেক্ষেত্রে কিন্তু ভালো ফর্মে আছেন আমাদের জিশান আলম, শামীম হোসেন পাটোয়ারি এবং সাব্বির রহমান। এই 3 জনের ব্যাটিংয়েও কিন্তু বাংলাদেশের এই 3টা জয়ের কিন্তু অনেক বেশি সাপোর্ট দিয়েছে। এর বাইরে যদি বলি টপ 10-এ আরও কিছু বোলারের কথা আমি যদি বলতে চাই, সেখানে কিন্তু বাংলাদেশের মাত্র একজন বোলার এই পুরা টুর্নামেন্টের 3 ম্যাচের যে খেলাটা বাংলাদেশ খেলেছে এবং বাকিরা যারা এখানে খেলছেন একমাত্র রুবেল ছাড়া কিন্তু টপ 10-এ আর কোনো বোলারকে আমরা দেখছি না। বাট যদি সাপোর্টিভ রোলের কথা বলি, বাংলাদেশের এই টুর্নামেন্টে ভালো জয়ের পিছনে আরও 2-3 জন বোলারের অবদান আছে। রাকিবুল আছেন, আবু হায়দার রনি আছেন, রিপন মন্ডল আছেন। আজকের 3rd ম্যাচে যেহেতু একটু খরুচে ছিলেন আবু হায়দার রনি, আমি বলছি রিপন মন্ডলের কথা, কিন্তু এই 3 জনে কিন্তু ভালো বল করছেন। এবং আমি একটু 3টা ম্যাচ যেখানে বাংলাদেশ কম্পিট করেছে 3টা দলের বিপক্ষে সেটা একটু সামারাইজ আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি। প্রথম ম্যাচে বাংলাদেশ কিন্তু নেপাল ন্যাশনাল ক্রিকেট টিমকে 99 রানে আটকে রাখার একটা খুব ভালো কম্পিটিটিভ একটা বোলিং আমরা দেখেছি, যেখানে কিন্তু বাংলাদেশের পক্ষে ব্যাটিংয়ে নেমে আরিফুল এবং জিশান আলমের ঝড়ো একটা ব্যাটিং অ্যাপ্রোচে কিন্তু বাংলাদেশ অলমোস্ট 9 উইকেট এবং 10 ওভারে কিন্তু খেলাটা নিজেদের করে নেয়। এরপরে দ্বিতীয় ম্যাচে হোভার্ট হারিকেন্সের বিপক্ষেও কিন্তু বাংলাদেশ 3 উইকেটে জয় পায়। এবং সেখানে যদি বলি যে আমাদের বাংলাদেশের আমরা যারা আগে ক্রিকেট দেখেছি কিংবা আমাদের কাছে একটা বড় আইকনিক প্লেয়ার ছিলেন সাব্বির রহমান রুমন, সেই সাব্বির রহমান রুমনের কিন্তু কামব্যাক আমরা দেখেছি এবং ওনার অনবদ্য একটা 50-তে কিন্তু বাংলাদেশ সহজ জয় পেয়ে যায়। এবং পরবর্তীতে লাস্টের দিকে এসে বাংলাদেশে একটা পা হড়কানো এবং সেখানে কিন্তু বোলাররাও কিন্তু ভালো ব্যাটিং করেছেন। আব্দুল গফার সাকলাইন ভালো ব্যাটিং করেছেন, আমরা আবু হায়দার রনির একটা খুব ক্যামিও দেখেছি। সো ঘুরে ফিরে ওভারঅল যদি বলি যে বাংলাদেশের টিম এফোর্টেও কিন্তু সেকেন্ড ম্যাচটা বাংলাদেশে জিততে দেখেছি, তৃতীয় ম্যাচেও কিন্তু বাংলাদেশ টিম ভালো খেলেছে। সেখানে আমরা যদি বলি যে মোহাম্মদ রুবেল আবারও বোলিংয়ে জয়ের নায়ক, কিন্তু এখানে যদি বলি রাকিবুল 3টা উইকেট নিয়েছেন। এছাড়া বাংলাদেশ কিন্তু ব্যাটিংয়েও মোটামুটি ভালো করেছেন। সো আশা করি যে টপ এন্ড টি-20 যেভাবে হাই পারফরমেন্স ইউনিট খেলছে, এরকম আরও কিছু টুর্নামেন্ট যদি বাংলাদেশ কম্পিট করতে পারে, সেখানে হয়তো আরও বেশি ফিউচার স্টার কিংবা বাংলাদেশ দলের আরও বেশি প্লেয়াররা ন্যাশনাল সার্কিটে আসার সুযোগ পাবেন, তাদের কোয়ালিটি, তাদের মেরিট, তাদের ক্যাপাবিলিটি দেখানোর সুযোগ পাবেন। আগে একটা সময় ছিল বাংলাদেশ হয়তো বিসিএল খেলতো, কিংবা যদি টি-20 কিংবা ওয়ানডে ফরম্যাটের বাইরে আর কিছু থাকতো, সেটা হচ্ছে ঘরোয়া কিছু লিগ হতো, সেগুলোও কিন্তু আমরা দেখি যে অনেক সময় রমজানের সময় এই খেলাগুলো হয়ে থাকে, আবার অনেক সময় আমরা দেখে থাকি যে এগুলা বৃষ্টি সিজনে হয়ে থাকে। সো এবং একটা পার্টিকুলার পুলের বাইরে কিন্তু প্লেয়াররা এই জায়গায় সুযোগটা পানও না। আমরা রিসেন্টলি কথা বলছিলাম যে আকবর আলী নেই কেন,
আকবর আলীও কিন্তু এই বাংলাদেশের এতগুলো টুর্নামেন্ট চলছে, দ্বিপাক্ষিক সিরিজ চলছে, সেখানে আকবর আলীকে নেওয়া হয়নি। এরকম অনেক প্লেয়ার আছে যারা আসলে কিন্তু পটেনশিয়াল, তাদেরকেও কিন্তু এই টুর্নামেন্টগুলোতে 11 কিংবা স্কোয়াডে রাখা হয় না। সো আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের এখনকার প্রেসিডেন্ট তামিম ইকবাল খান যে ক্রিকেটারদেরকে নিয়ে যে ভাবছেন, ক্রিকেটারদের নিয়ে যে নতুন নতুন কর্মসূচি কিংবা নতুন নতুন প্রোগ্রাম করছেন, এগুলোর মাধ্যমে হয়তো বাংলাদেশের পাইপলাইন স্ট্রং হবে। বাংলাদেশের রুবেলের মতো আরও অনেক প্লেয়ার চলে আসবেন, আরিফুলের মতো অনেক প্লেয়ার চলে আসবেন, এবং বর্ষণের মতো অনেক বোলার বাংলাদেশে আমরা হয়তো দেখব। সো আশা করি এই যে সূচনা বাংলাদেশ ক্রিকেট টিম করছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছে, এটা ধারাবাহিকভাবে আরও চলবে এবং বাংলাদেশের আরও ফিউচার স্টার পাইপলাইন স্ট্রং হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আশা করি টপ এন্ড T20 বাংলাদেশ আরও ভালো খেলবে এবং তাদের পরবর্তী ম্যাচগুলো জিতে আশা করি টুর্নামেন্ট নিজেদের করে নিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।